ও আচ্ছা, তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। আমি স্নেহাকে ডাকতে লাগলাম, এই যে মিস স্নেহা, ওঠেন, আপনার শাশুড়ি মা ডাকতেছে। আচ্ছা। স্নেহাকে আস্তে করে আমার পাশের বালিশে শুয়ে দিলাম। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম নিচে। আম্মু, আমাকে বলে ডাকছো? হুম, ডাকছিলাম। তুই নিজের মুখেই বল, তুই কবে বিয়ে করতে চাস? আমি আর কি বলবো, আপনারা যেটা ইচ্ছে সেটাই করেন। তাহলে এই শুক্রবার তোর বিয়ে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম রুমে। রুমে এসে দেখি স্নেহা এখনো ঘুমাচ্ছে। আমি ল্যাপটপটা নিয়ে বসলাম। কিছুক্ষণ কাজ করার পর স্নেহা উঠে গেল, বলল মনে মনে, আরে এই মাইয়া তো পুরাই ঠিক আছে, তাহলে কি পাগলের অভিনয় করেছিল? এই তো কাজ করতেছি। কি কাজ করতেছো দেখি? আমি দেখে বললাম, এটা হচ্ছে আমাদের মেডিকেল, দেখতেছি সবাই কেমন কাজ করছে, ফাঁকি দিচ্ছে কিনা। ও আচ্ছা। যাও ফ্রেশ হয়ে আসো, পরে নাস্তা করতে যাব। আচ্ছা। স্নেহা চলে গেল। আমি আর কিছু না বলে রেডি হয়ে গেলাম হাসপাতালের জন্য। একটা জরুরি অপারেশন করতে হবে। তাবাসসুম, এই তাবাসসুম। ভাইয়া কি হয়েছে বলো, আর এইভাবে ডাকতেছো কেন? কেবিন নাম্বার 7-এর অপারেশন ডেট তো ছিল আজকে। বলতেই মনে ছিল না, আজ রাত 11টায় অপারেশন। ও আচ্ছা, চল এখন হাসপাতালে যাব। আমি রেডি হয়ে আসতেছি। ভাবি যাবে নাকি? আমি কিছু জানি না, আমি নিচে গেলাম। যদি যেতে চাই তুই নিয়ে আসিস তাড়াতাড়ি। আচ্ছা। আমি চলে গেলাম নিচে, গাড়িতে বসে আছি। আমার প্রিয় একটা গান চালু করে দিলাম। গান শেষ হতেই তাবাসসুম আর স্নেহা আসলো। চলো ভাইয়া। ওঠ গাড়িতে। স্নেহা সামনে আমার সাথে বসলো। আমি আর কিছু বলতাম না। ভাইয়া গাড়ি ঠিকভাবে চালাইও কিন্তু। কেন, তোমার ভাইকে গাড়ি চালাতে পারে না? পারে তো। এই যে বর, আপনি পাশের সিটে গিয়ে বসেন, আমি গাড়ি চালাবো। স্নেহার কথা শুনে আমি অবাক। আপনার চালাতে হবে না, আমি চালাচ্ছি। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম হাসপাতালে। সব কিছু রেডি করা ছিল, তাই দেরি না করে অপারেশন শুরু করে দিলাম। প্রায় 30 মিনিট অপারেশন করার পর অপারেশন থিয়েটারের রুম থেকে বের হলাম। বের হয়ে চলে গেলাম আমার কেবিনে। কেবিনে এসে দেখি স্নেহা টেবিলের উপর পা তুলে চেয়ারে বসে বসে চকলেট খাচ্ছে। এই যে মিস স্নেহা, টেবিলের ওপর থেকে পা নিচে নামান। নামাচ্ছি। ডয়ের এত চকলেট কি আমার জন্য রেখেছেন বুঝি? না, আপনার জন্য না, ওই যে আরো রোগী আছে তাদের জন্য রাখছি, বিশেষ করে বিথির জন্য। স্নেহা দৌড়ে এসে আমার কলার ধরে বলল, বিথিকে? আরে আরে আমার পেশেন্ট বিথি। ও আচ্ছা, আমি আজকে আপনাকে বিয়ে করতে চাই। আম্মু বলছে শুক্রবারে বিয়ে আমাদের। না, আমি আজকেই করব। যদি না করেন তাহলে আমি মরেই যাব। স্নেহা চুপ। আচ্ছা বাসায় চলো, আম্মু যা বলবে আমি তাই করব। আমি আম্মুর সাথে কথা বলবো। ওকে বইলেন। শোন, কিছুক্ষণ পর তাবাসসুম আসলো, বলল, ভাইয়া কেবিনে শিফট করে সবকিছু দিয়ে আইছি, আর কোনো সমস্যা হবে না। ও ভালো করছিস। আচ্ছা চল বাসায় যাব। এত তাড়াতাড়ি কেন? স্নেহাকে জিজ্ঞেস কর, আমি আসতেছি বিথি গিয়ে দেখে। আমিও যাব আপনার সাথে। চলেন। এরপর আমি স্নেহাকে নিয়ে চলে আসলাম বিথির কেবিনে। এসে দেখি বিথি ঘুমাচ্ছে।
আমি চেক আপ করে বললাম, আন্টি বিথি সুস্থ আছে, আপনারা বিথিকে কাল নিয়ে যেতে পারেন। আচ্ছা ডাক্তার। এই নেন, এই চকলেটগুলো দিয়েন, আর আমি সকালে আসলে যাবেন। আচ্ছা ডাক্তার। এরপর আমরা চলে আসলাম গাড়িতে। তাবাসসুম বলল, ভাইয়া আমার ব্যাগটা রেখে আইছি, একটু দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। তাবাসসুম চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। স্নেহা বলল, সরি। সরি কেন? আসলে আমি না জেনে না দেখে আপনাকে সন্দেহ করেছিলাম, তাই সরি। আর আপনি চাইলেই শুক্রবারে বিয়ে করব, সমস্যা নাই। একটা কথা রাখতে হবে আমার। কি কথা শুনি আগে, তারপর বলবো। আপনার সাথে আমাকে সব সময় রাখতে হবে। বিয়ের পর তো সব সময় থাকবেন। আর আপনি কিসে পড়েন? আমিও মেডিকেল ছাত্রী। ও আচ্ছা, তাহলে আমার সাথেই থাকতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, একটা কথা জানার ছিল, যদি সত্যি করে বলতেন। জি বলেন, আমি সত্যি করে বলবো। হাসপাতালে যে অভিনয়টা করছেন আপনি, আমি তো ভেবেছিলাম আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আসলে সত্যি কথা বলতে কি, আমি আপনাকে আমাদের কলেজে প্রথম দেখাই ক্রাশ খেয়েছিলাম। এরপর থেকে অনেক ঘুরেছি আপনার পেছনে, কিন্তু কখনোই কথা বলার সুযোগ পাই নাই, আর বাইরেও বলতে পারি নাই। ও আচ্ছা, আপনার আম্মা আব্বুকে কি বলেছেন আমার বিষয়ে? বলছি যে তোমরা যদি ওই ছেলের সাথে আমাকে বিয়ে না দাও, তাহলে আমি হাত কাটবো। 2 দিন হাতও কেটেছিলাম। পরে আব্বু আপনার সব পরিচয় বের করেছে, আর আপনার আব্বু আমার আব্বুর কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আরও সুবিধা হয়েছে। ও আচ্ছা, আপনার পুরো পরিবার দেখি ভালো অভিনয় করতে পারেন। আমি যদি এখন রাজি না হই বিয়ের জন্য, কি করবেন তখন? কিচ্ছু না, এখন হাসপাতালের ছাদ থেকে লাফতেই মরে যাব। আচ্ছা দেখি কিভাবে মরেন। আমি কিন্তু সত্যি করে বলতেছি, আমি মরে যাব। আচ্ছা যান। যে স্নেহা দৌড়ে হাসপাতালের দিকে যাচ্ছে, আমি তার হাতটা টান দিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। আরে আমি তো মজা করছিলাম। স্নেহা কান্না করতে করতে বলল, তাই বলে আমাকে কাঁদাবেন? আপনি আপনি খুব পচা, আপনি খুব পচা। আপনার সাথে কথা বলবো না। সত্যি তো? না। এই কান্না থামান। তাবাসসুম আসতেছে। তাবাসসুম এসে বলল, চলো ভাইয়া। চল। আমরা গাড়ি করে একটা কফি শপে আসলাম। তোরা বস, আমি আসতেছি ওয়াশরুম থেকে। আসা যাও। চলেন, তাবাসসুম আর স্নেহার মধ্যে কি কথা হয় আমরা শুনে আসি। ভাবি, আপনি কান্না করছিলেন কেন তখন? কই কান্না করেছিলাম, এমনিতেই চোখে কি যেন পড়েছিল। মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি সব জানি কি বলেছে ভাইয়া। স্নেহা অবাক হয়ে বলল, তুমি কি করে জানো? ভাইয়ের শার্টে 2টি বোতাম হচ্ছে সিসি ক্যামেরা, আর আমার বোরকার এই হিজাবগুলো তো দেখে 3টে কালো বোতামের মতো লাগছে না? এই 3টে থেকে 2টা সিসি ক্যামেরা। ভাইয়া যা বলবে আমি তা শুনতে পাবো, আমি যা বলবো ভাইয়া তা শুনতে পাবে। ভাই বোনের মাথায় তো খুব ভালোই বুদ্ধি আছে। ভাইয়া আসতেছে, চুপ থাকো ভাবি। আমাকে রেখেই কফি খাওয়া শেষ করে ফেললি? না, খাই নাই তো। ভাইয়া আমার সাথে একজন ডাক্তার লাগবে, আমি একা এতজনকে দেখাশোনা করতে পারি না। স্নেহা, স্নেহা তোর সাথে থাকবে। ভাবি ডাক্তারে কিছু জানে নাকি?
স্নেহা মেডিকেলের ছাত্রী, আর ওর সব কাগজপত্র আমার কাছে আছে। গতকালকে জব করার জন্য অ্যাপ্লাই করেছিল। কে যেন? তাহলে তো ভালোই, পুরো পরিবার ডাক্তার। আর তুই সব বুঝিয়ে দিবি স্নেহাকে। আমি কালকে একটু দুবাই যাব। দুবাই কেন যাবেন? একজন পেশেন্টের অপারেশন করানোর জন্য। ও আচ্ছা, কতদিন থাকবেন? একদিন থাকবো, পরের দিন চলে আসবো আবার। ও আচ্ছা, আমাকে নিয়ে যাবেন? আপনার তো পাসপোর্ট নাই, আপনার পাসপোর্ট করাবো কিছুদিন পর। আপনার যেটা ইচ্ছা। স্নেহার মনটা খারাপ হয়ে গেল আমার সাথে যেতে পারবে না বলে। আচ্ছা, আমি এসে একটা জায়গায় নিয়ে যাবো তোদের। কোথায় ভাইয়া? গত মাসে আমি আর তুই একটা পিছে গিয়েছিলাম, ওইখানে। ইয়াহু ভাইয়া, জায়গাটা খুব খুব সুন্দর। আচ্ছা চলো বাসায় চলে যাই, অনেক রাত হয়েছে। এরপর আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমের দরজা সবসময় খোলাই থাকে, কারণ আমার রুমে আম্মু আসে মাঝে মধ্যে ওষুধের জন্য। আমি চোখটা বন্ধ করতেই হঠাৎ বুকে ও ফারে কিছু অনুভব করতাম। তাকে দেখি স্নেহা আমার উপরে শুয়ে আছে। এই, আপনি এইখানে কেন? একা ঘুমাতে পারি না আপনাকে ছাড়া। আগে ঘুমাইতেন কিভাবে আপনার বাসায়? আপনার একটা ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম। তো এখন ওইভাবে গিয়ে ঘুমান? জায়গা নেই। তাবাসুমের ঘরে জায়গা আছে। ওর খাট ছোট। আমার খাট তো ছোট, দুইজন জায়গা হয় না। আপনি এত কথা পেয়েছেন কেন? ঘুমান, আমি এ ঘর থেকে যাব না। আপনি যা মন চাই তাই করেন। আচ্ছা। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। স্নেহা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু বললাম না, ঘুমের ভান করে শুয়ে রইলাম। স্নেহা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট আরো চেপে ধরলো আর নাক চেপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। স্নেহা বলল, আপনি ঘুমের ভান যতই ধরেন না কেন, আমি বুঝি কে ঘুমিয়েছে আর কে ঘুমায় নাই। মেয়েটা দেখে খুব ভয়ানক। আচ্ছা, এইখানে শুয়ে থাকেন, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। আর এই শীতে? কি এই শীতে? কিছু না, ঘুমান। স্নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আম্মুর চিৎকারে আমার ঘুম ভাঙলো। আম্মু বলল, কিরে, তোরা দুজন একসাথে কেন? আমি স্নেহাকে ফিসফিস করে বললাম, আপনি আম্মুকে সামলান, আমি যাই। এই কি বলছিস স্নেহাকে? আম্মু, তাবাসুমের খাট খুবই ছোট আর তাবাসুম খুব নাড়াচাড়া করে, তাই আমি এখানে চলে আসছি। ও আচ্ছা, তাই বলে বিয়ের আগেই তুমি এমন করে শুইবা? আম্মু আর শরম দিন না, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা। আম্মু কি বলছে? কিছু না, আমার শরম করে বলতে। ও আচ্ছা, তাহলে রাতে দরজা খুলে ওইভাবে যে শুয়েছ তখন শরম করে নাই? আমার খেয়াল ছিল না দরজা লাগাতে, আর তোমরা কি এখন আমাকে এটার জন্য বোঝাবে? না, যান মহারানী, ফ্রেশ হয়ে আসেন, আবার হাসপাতালে যেতে হবে। ওকে। স্নেহা ফ্রেশ হয়ে আসলো। আমি স্নেহাকে নিয়ে নিচে নামতেই আম্মু বলল, খোলা দরজা, বসেন। তাবাসুম আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু, খোলা দরজা কি? এটা তুই বুঝবি না, স্নেহা আর আমার গণদর ছেলে বুঝে গেছে এতক্ষণে।
তাবাসসুম, আমি হাসপাতালে যাচ্ছি, তুই স্নেহাকে নিয়ে চলে আসিস। খেয়ে যাও ভাইয়া। না, খিদা নাই, তুই খা। আরে এত রাগ করছিস কেন? আমি তো মজা করছি চেনার সাথে। না, আমার কাজ আছে অনেক, আবার দুবাই যেতে হবে। ও আচ্ছা, তোর কি কাপড় গুছিয়ে রাখবো? না, একদিনের জন্য যাব। আর কার কি কি লাগবে লিস্ট করে রেখো। আমার জন্য কিন্তু ওইটা নিয়ে আসবেন। আমি অবাক হয়ে বললো, কি রে রাতুল, ওটা মানে কি? আমি কি করে জানবো ওইটা মানে কি? যে বলেছে তাকে জিজ্ঞেস করো। আমি গেলাম। সত্যি বলতে কি, আমি নিজেও জানি না স্নেহা কোনটার কথা বলছে। আমি গাড়িটা বের করে চলে আসলাম হাসপাতালে। এসে হাসপাতালে চেক আপ করলাম। আর যাদের রিলিজ লাগবে রিলিজ দিয়ে আমার কেবিনে বসে আছি। স্নেহা আসলো, বললো, আপনি না খেয়ে চলে আসছেন কেন? আম্মা আমাদের শরম দিচ্ছিল, আপনি দেখেন নাই? দেখছি, আমি খাইয়ে দিতেছি। আর দুবাই কখন যাবেন? আজ বিকেলে 5টায়। ও আচ্ছা। স্নেহা আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে কথা বলতেছি দুইজন। তাবাসসুম আসলো, বললো, দুজন দেখতেছি প্রেমে ক্ষীর হয়ে আছো। বেশি পেকে গেছিস তাই না? তোর বিয়েটা দিয়ে দিব আমার বিয়ের পর। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, ইমনের সাথেই তোর বিয়ে দিব। রাজি তো? তোমার যেটা ইচ্ছে, আমি গেলাম। শোন, বলো ভাইয়া। ইমনের সাথে তোর কতদিনের রিলেশন চলতেছে? আসলে ভাইয়া 4 বছর। আরে বাবা, আমি আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আর তুই কিনা ইমনের সাথে 4টা বছর ধরে প্রেম করতেছিস। তুমি করবে কি করে? আগে যদি বলতা তাহলে না হয় আমার বান্ধবীর রাইসাকে বলতাম তোমার সাথে প্রেম করতো। তার আর দরকার নেই, এখন তোর ভাবির সাথেই প্রেম করব। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, হানিমুনে কই যাবে? কই আর যাব? কোথাও যাব না, কিন্তু তোদের একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ বলো এখন? এখন যদি বলে দিই তাহলে সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না। তাবাসসুম, আজকে কি আর কোনো কাজ আছে? না ভাবি, আর কোনো কাজ নেই। কেন? তোমার ভাইয়াকে নিয়ে একটা জায়গায় যাব। ও আচ্ছা, প্রেম করতে যাবা? যাও যাও, আমিও আসতেছি পিছন পিছন। আচ্ছা আসো, সমস্যা নাই। আমাদের প্রেম দেখে তুমি শুধু জ্বলবা। তাই নাকি? আমি জ্বলবো না, তোমরাই জ্বলবা, কারণ আমার জিএফ আছে। আমারও বর আছে। না, এখনো বিয়ে হয় নাই। হয়ে যাবে। তাবাসসুম, এইখানে কি ঝগড়া করবি নাকি? না, ঝগড়া করব না। আর ভাইয়া, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? বল। আমাদের কোম্পানি আছে না, ওইটায় যদি ইমনের একটা চাকরির ব্যবস্থা করে দিতা তাহলে ভালো হতো। ইমন তো চাকরি করতেছে। কই, আমাকে তো বলে নাই কখনো। ইমন আমাদের কোম্পানিতে কাজ করে গত 1 বছর ধরে। ও আচ্ছা। এরপর আমি আর স্নেহা চলে আসলাম লেকের পাড়ে। এসে দেখি বেশি মানুষ নেই, তাই স্নেহাকে নিয়ে চলে আসলাম শিমুল গাছের নিচে। বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর 2টা মেডিকেলের ছাত্রী এসে বলল, আরে রাতুল ভাইয়া, আপনি এখানে? রুবাইতা, আর তোমরা ক্লাস রেখে এইখানে কি করো? কি আর করব, একটু ঘুরতে আইছি। আর আপনি ক্লাস করতে যান না কেন? হাসপাতাল অনেক চাপ তো, তাই চাই না।
আর তোমাদের তো সামনের মাসে 22 তারিখে পরীক্ষা। কেমন প্রিপারেশন চলতেছে? ভালো স্যার। একটা কথা স্যার, বলো। আপনার পাশে যে মেয়েটা বসে আছে উনি কি? উনি তোমাদের হাবি। কি স্যার, আপনি আমাকে প্রেগনেন্ট বানিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করবেন? তা হতে পারে না, আমি আপনার নামে মামলা করব। আরে রুবাইদা, এসব কি বলতেছো? আমি তোমার শিক্ষক, আর তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? এ হাফসা, তুই বল না। আমি আর কি বলবো? ছি ছি ভাইয়া, আপনাকে ভালো মনে করছিলাম, আর আপনি। স্নেহা মুখ থেকে বোরখাটা সরিয়ে বলল, শাকচুন্নি, যে আমি কলেজে নাই আর তোরা আমার বরের সাথে লাইন মারতে চলে এলে। আজকে তোদের পাইছি, দাঁড়া তোরা। আরে দোস্ত তুই, আমি তো ভাবছিলাম অন্য মেয়েকে বিয়ে করছে ভাইয়া, তাই তো এই নাটক করতেছিল। রুবাইদা তাই না রে? রে, তোর বোরকে পাহারা দিচ্ছিলাম। স্নেহা, এই দুইটা কি তোমার বান্ধবী? আরে দোস্ত, আমি তো মজা করে বলছিলাম, তুই সিরিয়াসলি নিসনি কেন? দাঁড়া, তোদের কাল মজা দেখাবো কলেজে গিয়ে। বোন, তোর পায়ে ধরলাম, প্লিজ মাফ করে দে। আমি আর কখনো তোর বরের পিছু ঘুরবো না। মনে থাকে যেন, আর যা আমার চোখের সামনে থেকে। রুবাইটা চলে গেল। আমি বসে আছি। স্নেহা, তোমার বান্ধবীরা এতটা মিথ্যা বলতে পারে? আরে ওদের কথা বলো না, 1 নম্বরে মিথ্যুক। আচ্ছা চলো, আমরা ফুচকা খাবো। দুইজনে ফুচকা খেয়ে আরো অনেক জায়গায় খুঁজলাম। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে ফেললাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। বিকেল 3:40 বাজে। আমি রেডি হয়ে চলে আসলাম বিমানবন্দরে। আমার সাথে স্নেহা আর তাবাসসুম আসলো। তাবাসসুম হাসপাতালে সবার খেয়াল রাখিস। আর স্নেহা, তুমিও তাবাসসুমকে সাহায্য কইরো। আচ্ছা, আর ঠিক মতো যাইন, গিয়ে ফোন দিয়েন। আচ্ছা। আমি চলে আসলাম ভেতরে। ভেতরে এসে সবকিছু দেখিয়ে চেক করে চলে আসলাম বিমানের ভেতরে। এসে বসে আছি 5 মিনিট পর বিমান ছাড়বে। আর রাত 4টায় দুবাই বিমানবন্দরে নামবো। বিমান ছেড়ে দিল। আমি বসে গল্প পড়তে লাগলাম। গল্প পড়তে পড়তে কখন যে 3 ঘন্টা পার হয়ে গেল খেয়াল নেই। আমি বিমানবন্দর থেকে আমার নিজ বাড়িতে চলে আসলাম। এইখানে আমার নিজস্ব কোম্পানি আছে, এটা কেউ জানে না। আমি আসতেই আমার অফিসের ম্যানেজার চাচা বলল, আসো বাবা, ব্যাগটা আমার কাছে দাও। না থাক চাচা, আমি নিতে পারবো। আমি সবার সাথে কথা বলে চলে আসলাম রুমে এসে দেখি একটা মেয়ে বসে বসে পড়তেছে। আমি বললাম, এই যে আপু, আপনি অন্য রুমে যান। মেয়েটি পিছন ফিরে বলল, আপনি অন্য রুমে যান। আর আপনি কে? আমি রাতুল, এই বাসার মালিক। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর রাতের জন্য আপনাকে অন্য রুমে পাই, এই রুম আমার। আমি আর কিছু বললাম না, কারণ পিচ্ছে একটা মেয়ে, বয়স আনুমানিক 12 হবে। আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। ম্যানেজার চাচা এসে বলল, বাবা কিছু খেয়ে নাও। না, আমি কিছু খাবো না চাচা, আপনাকে একটা কাজ করতে হবে। বলো। এই লিস্টে যা যা আছে কাল আপনি এনে রাখবেন। আমি রাতের ফ্লাইটেই চলে যাব। থেকে যাও কিছুদিন। না, হাসপাতালে রোগী দেখতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি সব রেডি করে রাখবো। চাচা চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কে যেন বিছানায় পানি ঢেলে দিল। আমি তাকিয়ে দেখি কেউ নেই। নিচে তাকিয়ে দেখি বিছানা ভেজা, আর প্যান্টও ভেজা। আর উঠে কাপড় পাল্টিয়ে গিয়ে শুয়ে পড়লাম অন্য পাশে। চোখটা বন্ধ করতেই আবারও ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমি আর কিছু না ভেবে সারা ঘর দেখতে লাগলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আবার কাপড় পাল্টিয়ে শুয়ে পড়লাম ঘুমের ভান করে।
যে আমার শরীরে পানি ঢাললো, অমনি দরজার দিকে তাকিয়ে দেখি চাচার মেয়ে হাসতেছে। আমি বললাম, এই যে পিচ্ছি মেয়ে, আমাকে ঘুমোতে দিচ্ছ না কেন? হ্যাঁ, আপনি আমার রুমে শুইছেন, তাই ঘুমাইতেছি না। আমি কি বলছিলাম আপনাকে রাতে যেন এই রুমে না শুইতে? আমি কাল চলে যাব, আজকে রাতটা থাকতে তো। আচ্ছা, আর আপনি হিসু করে দিছেন বিছানায়। বুড়ো হয়ে গেছে, এখনো বিছানায় হিসু করে, শরম করে না আপনার? খুব ফাজিল হয়ে গেল, নিচে পানি ঢেলে এখন বলতেছে আমি হিসু করেছি। এখন তো বাজেই রাত 4টা, আর ঘুমিয়ে কি করবেন? আচ্ছা তুমি যাও, আমি আর ঘুমোবো না। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত পাগল হচ্ছেন কেন? আর একটা কথা, কি কথা বলো? কাল আমাকে চকলেট এনে দিবেন, না হলে আমি সবাইকে বলে দেব আপনি বিছানায় হিসু করেছেন। আচ্ছা যাও, চকলেট এনে দিব, কিন্তু কাউকে বইলো না প্লিজ। আচ্ছা, মনে যেন থাকে। মেয়েটা চলে গেল, আমি আর না ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিলাম হাসপাতালের জন্য। 6টা বাজতে আমি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে এসে সব ডাক্তারের সাথে কথা বলে রেডি করে নিলাম। অপারেশনের রুমে চলে গেলাম। প্রায় 3 ঘন্টা 50 মিনিট অপারেশন করার পর অপারেশন সাকসেসফুল হলো। সব ডাক্তারই খুশি। আমি চলে আসলাম বাহিরে। এসে দেখি 2জন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, বাবা, আমার মেয়েটা কেমন আছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক, আল্লাহ আমার মেয়েকে ভালো করে দিয়েছে। বাবা, একটা কথা, এই নাও 4 লাখ টাকা, আর বাকি 5 লাখ টাকা আমি জোগাড় করতে পারি না। প্লিজ আমার মেয়েকে সুস্থ করে তোলো। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আর বলেন আপনার কাছে কে টাকা চাইছে? ডাক্তার, নীরব আমার কাছে 9 লাখ টাকা চাইছে। আমার সাথে আসেন। কোথাও? আসেন, তারপর বলতেছি। আমি চলে আসলাম ডাক্তার নীরবের কাছে। আসতে পারি নীরব সাহেব? আসুন আসুন। আমি চাইলে আপনাকে এখনই এই হাসপাতাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। কিন্তু স্যার, আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কারণটা কি? আপনি এই বৃদ্ধ লোকের কাছে 9 লক্ষ টাকা চাইছেন কেন? এই টাকা না দিলে আমরা অপারেশন করতে পারবো না স্যার, তাই চাইছি। এই হাসপাতালে কোনো রোগীর কাছ থেকে টাকা নেবেন না, আর এই হাসপাতাল আমাদের। আপনাকে প্রতি মাসে বেতন দেয়া হয়। এই হাসপাতালের মালিক যা বলবে আপনারা তাই করবেন। ওকে স্যার। আর কখনো যেন না শুনি কারো কাছ থেকে টাকা চাওয়া। ওকে স্যার। আমি চলে আসলাম নিচতলায়, যেখান থেকে হাসপাতালের প্রতিটি লোক ডাক্তারের কথা শোনে। এই যে মিস নাজমা। জি স্যার, বলেন। আপনারা কি শুরু করেছেন? সবার কাছ থেকে টাকা নিচ্ছেন? স্যার, এটা তো গত 4 মাস ধরে চলতেছে। হোয়াট? এইসব কে করতেছে, আর কার কথাই করতেছেন আপনারা? এই হাসপাতালের ম্যানেজারের কথায়। ম্যানেজার কোথায়?